সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। পৃথিবীতে রাজনীতি নিয়ে একটি কথা ব্যাপকভাবে চালু আছে, সেটি হলো স্বৈরাচার দ্বিতীয়বার শাসন ব্যবস্থায় ফিরে না। তো জুলাই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেখানে তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগ যেভাবে পালিয়ে ক্ষমতা থেকে পতন হয়েছে, এখনও যখন অনলাইন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করলে দেখা যায় যেভাবে আওয়ামী লীগ সম্পর্কে কথাবার্তা বা আলোচনা, আওয়ামী লীগ যে কোনো সময় আবার ফিরতে পারে। তবে একটি বিষয় সামনে এসেছে যেটি গভীরভাবে চিন্তা করলে মনে হবে যে আওয়ামী লীগের ফেরাটা দিনকে দিন আরও কঠিন হয়ে যাচ্ছে। তো এটি কেন বলছি? নতুন যে পাঠ্য বই, সে পাঠ্য বইয়ে আওয়ামী লীগের কুকর্মের ইতিহাস সেখানে বিস্তারিতভাবে লিপিবদ্ধ করা হয়েছে, যা পড়ানো হবে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে। তো জুলাই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তো এই যে নতুন যে শিক্ষার্থীরা প্রতি বছর শিক্ষাক্রমের সাথে যুক্ত হচ্ছে, সেই তাদের মস্তিষ্কে যখন একজন ব্যক্তি বা একটি দল সম্পর্কে নেতিবাচক তাদের ইতিহাস তাদের মাথায় ঢুকে যাবে, তো এরকম একটি প্রেক্ষাপটে ওই দলটি এই প্রজন্মের ব্যক্তিদের কাছে ঘৃণিত হয়ে থাকবে। তো আগে চলুন যে রিপোর্টটি বিস্তারিত দেখি, সেখানে কি লিখেছে, তারপর কথা বলছি। খবরটি প্রকাশিত হয়েছে আমার দেশে, যার শিরোনাম করা হয়েছে নতুন পাঠ্য বইয়ে উঠে এলো ভোট ডাকাতির ইতিহাস। প্রতিবেদনটি বিস্তারিত বলছে, চলতি শিক্ষাবর্ষের নতুন পাঠ্য বইয়ে 2014 সালে ভোটারবিহীন নির্বাচন এবং 2018 সালের নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স পূর্ণ করে জনগণের সঙ্গে প্রতারণার ইতিহাস উঠে এসেছে। এছাড়াও এসব পাঠ্য বইয়ে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, ইতিহাস ও গণমানুষের প্রত্যাশা, পরবর্তী রাজনৈতিক শাসন ব্যবস্থা ও ঘটনা প্রবাহ এবং জুলাই গণ অভ্যুত্থানের তথ্য নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে পাঠ্য বইয়ের গুণমান ও আগের তুলনায় অনেক উন্নত করা হয়েছে। সংশোধিত পাঠ্য বইগুলো বছরের প্রথম দিন থেকে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শুরু হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি সূত্র বলছে, 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে 2012 সালে প্রণীত পুরনো শিক্ষাক্রমের আলোকে পাঠ্য বই পরিমার্জন করে। এরই ধারাবাহিকতায় বিদায়ী বছর পঞ্চম শ্রেণী থেকে নবম দশম শ্রেণীর বাংলা ও ইংরেজি বিষয়ের বইয়ে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু নিয়ে কবিতা, প্রবন্ধ ও গদ্য গ্রাফিতি যুক্ত করা হয়েছিল। তবে এগুলো ছিল সাহিত্যের অংশ। এবার ইতিহাসের অংশ হিসেবে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম দশম শ্রেণীর বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বেশ কিছু পরিমার্জন ও পরবর্তী শাসনতান্ত্রিক ঘটনা প্রবাহ এবং জুলাই গণ অভ্যুত্থান যুক্ত করা হয়েছে। এনসিটিবি কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের বয়স বিবেচনায় বিষয়বস্তুর পরিধি নির্ধারণ করা হয়েছে। ষষ্ঠ শ্রেণীতে সংক্ষিপ্ত বর্ণনা থাকলেও পর্যায়ক্রমে সপ্তম, অষ্টম ও নবম দশম শ্রেণীর বইয়ে কলেবর বাড়ানো হয়েছে। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও গণ আন্দোলন, শীর্ষক অধ্যায়ে বাংলাদেশের গণ আন্দোলন ও 24 জুলাই গণ অভ্যুত্থান নামে নতুন পাঠ যুক্ত করা হয়েছে। এখানেও 1990 ও 2024 সালের গণ অভ্যুত্থানের বর্ণনা রয়েছে।
এ অধ্যায়েও জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ছবি দেওয়া হয়েছে। অষ্টম শ্রেণীর বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম শীর্ষক অধ্যায়ে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রায় গণ অভ্যুত্থান শিরোনামে আলাদা পাঠ যুক্ত করা হয়েছে। সেখানেও 90 ও 24-এর গণ অভ্যুত্থানের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানেও জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ছবি রয়েছে। এছাড়া 1987 সালের 10ই নভেম্বর এরশাদের স্বৈর শাসন বিরোধী আন্দোলনে ঢাকা অবরোধের গণসমাবেশের একটি ছবি ব্যবহার করা হয়েছে। পর্যালোচনায় আরও দেখা যায় নবম এবং দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ে বাংলাদেশের স্বাধীনতা পাঠে বলা হয়েছে গণমানুষের প্রত্যাশা ছিল স্বাধীনতা উত্তর দেশে আইনের শাসন, গণতন্ত্র এবং সর্বজনীন মানবাধিকার সুরক্ষিত থাকবে। এই প্রত্যাশা বারবার হোঁচট খেয়েছে। 1975 সালে শেখ মুজিব সরকার সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা থেমে যায়। এতে আরও বলা হয় 2008 সালে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে। ক্ষমতাসীন হয়ে শেখ হাসিনা স্থায়ীভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে কর্তৃত্ববাদী হয়ে ওঠেন। বিরোধী রাজনৈতিক দল ও মতের মানুষের উপর দমন নিপীড়ন শুরু করেন। দুর্নীতির প্রসার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বল করার মাধ্যমে দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বেপরোয়া হয়ে ওঠে। এই রাষ্ট্রীয় নিপীড়ন সীমা ছাড়িয়ে যায়। এর মধ্যে শেখ হাসিনা তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করেন। রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে অস্বীকার করলে শুরু হয় সংকট। এভাবে ভোটারবিহীন ও ভোট ডাকাতির ইতিহাস তুলে ধরে বলা হয় 2014 সালে ভোটারবিহীন নির্বাচন, 2018 সালে নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স পূর্ণ করে জনগণের সঙ্গে প্রতারণা করে তৎকালীন শেখ হাসিনার সরকার। এরপর 2024 সালে প্রতিদ্বন্দ্বিতাবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার রোড ম্যাপ করে আওয়ামী লীগ। জনগণ তাদের এই নীল নকশা প্রত্যাখ্যান করে। শেখ হাসিনার শাসনকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে বলা হয়েছে। হাসিনার ফ্যাসিবাদী শাসনের অর্থনৈতিক ফলাফল ছিল ধ্বংসাত্মক। 16 বছরে দুর্নীতির মাধ্যমে দেশ থেকে বছরে $16 বিলিয়ন সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। রাষ্ট্রের অভ্যন্তরে চোরতন্ত্র কায়েম করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংক সহ সব আর্থিক প্রতিষ্ঠান দুর্বল ও ভঙ্গুর করে দেওয়া হয় বলেও পাঠ্য বইয়ে উল্লেখ করা হয়। জুলাই বিপ্লব নিয়ে পাঠ্য বইয়ে বলা হয় চাকরিতে কোটা প্রথাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা 24 জুন থেকে আন্দোলন গড়ে তোলা। এই আন্দোলন দমন করতে ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সরকারি বাহিনীর সঙ্গে জুলুম নির্যাতন শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর নির্মম হামলা চালালে আন্দোলনের নতুন মাত্রা লাভ করে। পরদিন 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ সহ দেশের বিভিন্ন স্থানে কয়েক শিক্ষার্থী পুলিশের গুলিতে শহীদ হন। এই ঘটনায় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও রাজপথে জন আক্রোশের বিস্ফোরণ ঘটে। লাখো লাখো মানুষ রাস্তায় নেমে আসে। আন্দোলন দমাতে শেখ হাসিনা সরকার আরও বেপরোয়া হয়ে ওঠে। এর প্রতিবাদে আপামর জনগণ আন্দোলনে সম্পৃক্ত হয়। অবশেষে 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এতে প্রমাণিত হয় নিপীড়ক শাসক যত শক্তিশালী হোক, গণপ্রতিরোধে তার পরাজয় অনিবার্য। এনসিবি কর্মকর্তারা জানান আওয়ামী আমলে পাঠ্য বইয়ে অযাচিতভাবে নানা তথ্য সংযোজন করা হয়েছিল। শেখ মুজিবকে অতিরঞ্জিতভাবে ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপন করা হয়েছিল। বর্তমানে অতিরঞ্জিত বিভিন্ন তথ্য বাদ দেওয়া হয়েছে। আর জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকার ও রাষ্ট্রীয় বাহিনী ছাত্র জনতার উপর নির্বিচারে যে আক্রমণ, নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালিয়েছে সেটিও তরুণ প্রজন্মের পাঠ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। আগামী প্রজন্মকে সঠিকভাবে তথ্যগুলো জানাতে সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন এখানে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সবসময় নিজেদেরকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষের সবচেয়ে বৃহৎ শক্তি এবং একমাত্র কণ্ঠস্বর হিসেবে নিজেকে বলিষ্ঠভাবে সবসময় সবার কাছে উপস্থাপন করে। তো 1971 সালে যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে দেশের আপাময় জনসাধারণ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদের যে প্রত্যাশা এবং চাওয়া, আর পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা যেটি করেছে, সেই 71 পূর্ববর্তী প্রত্যাশা এবং চাওয়া পাওয়ার সাথে তাদের শাসন আমলে তাদের যে রূপ বা তাদের যে কর্মকাণ্ড, এগুলো যে সম্পূর্ণ বিপরীতমুখী। এই ইতিহাস পাঠ্য বইয়ে যে ইতিহাস তুলে ধরা হয়েছে এর মাধ্যমে
এটাই প্রমাণিত হবে। তো সুতরাং এমনিতেই দেশের প্রায় 60-65% হচ্ছে তরুণ প্রজন্ম। তার উপরে আগামী প্রজন্ম যারা একসময় দেশকে নেতৃত্ব দেবে, তারা যদি আওয়ামী লীগের এই নেতিবাচক কর্মকাণ্ড মগজে মননে ধারণ করে তারা যখন বড় হবে, তখন আওয়ামী লীগের ফেরাটা দিন দিন আরও কঠিন থেকে কঠিন হয়ে যাবে। কারণ 24-এর যে অভ্যুত্থান, সেখানে কিন্তু আপনার রাজনৈতিক দলের চেয়ে শিক্ষার্থীদের ভূমিকাই ছিল সবচাইতে বেশি। এজন্যই বলছি, আওয়ামী লীগের জন্য এই যে ফেরার যে সুযোগ বা কামব্যাক করার যে সম্ভাবনা, সেটা দিন দিন অনেকটাই ক্ষীণ হয়ে আসবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।